প্রিয় পরীক্ষার্থী, এডু ক্রিয়েটিভ চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মক টেস্ট 9, এখানে 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করব। আর একদিন পরেই তোমাদের পরীক্ষা। তো এতদিন ধরে আমরা বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন এমসিকিউর ভিডিও, বিষয়বস্তুর ভিডিও আমি তোমাদের সামনে কন্টিনিউ তুলে ধরেছি। বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। ফলস্বরূপ তোমাদের প্রস্তুতি আশা করি ভালোই হয়েছে এবং পরীক্ষা ভালো হবে, এটুকু আমি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো অনেক কিছু হয়ে গিয়েছে। আগামী দিন মাঝে শুধু শনিবার, ওই দিনটি আমি কেবলমাত্র তোমাদের জন্য একটি মক টেস্ট, যেটি 60টি প্রশ্ন থাকবে, সেই মক টেস্ট তোমরা প্র্যাকটিস করবে। 60-এর কত পাচ্ছ সেটা একটু দেখবে। আর নতুন করে কোনো মক টেস্ট আমি তোমাদের সামনে নিয়ে আসবো না। শুধু কয়েকটি 2-3টি বিষয় রয়েছে যেগুলি তোমরা তার শর্ট ভিডিও, 3-4 মিনিটের ভিডিও অর্থাৎ সামারি করে সেই সমস্ত বিষয়বস্তু তোমাদের সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করেছো। আমি সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো। যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর রয়েছে এনইপি 2020, এই বিষয়ে কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে এসেছি। আমি তাদেরকে বলবো তোমরা ওই অংশটি ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমাদের যে প্রজেক্টিভ টেস্ট রয়েছে পার্সোনালিটির, সেটার উপরেও আমি একটি ছোট্ট ভিডিও আমি নিয়ে আসব। তো সেই জন্য আমি তোমাদের বলছি, যা পড়েছো নিজের উপর বিশ্বাস রাখো, তোমার প্রস্তুতি ভালো হয়েছে, পরীক্ষা ভালো হবে, এই বিষয়টি নিজের মনের মধ্যে একেবারে গেঁথে নাও, তাহলে কিন্তু তোমাদের সব কিছু ভালো হবে। তো চলো আজকে মক টেস্টের প্রথম যে প্রশ্ন, 1, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? চরিত্র গঠন, জীবন গঠন, বিভিন্ন ধারণার মধ্যে সংযোগ, আর ডি সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি সবকটি। কারণ তিনি এই যে বিষয়গুলো রয়েছে সবগুলোই, চরিত্র গঠন, জীবন গঠন, বিভিন্ন ধারণার মধ্যে সাদৃশ্য বা ঐক্য খোঁজা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবই কিন্তু বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য। 2 যে প্রশ্ন রয়েছে, এর মধ্যে কোনটি সার্জেন্ট কমিটির সুপারিশ? ইন্টারমিডিয়েট শিক্ষাস্তরের বিলোপ, এটা সাধন হবে, বিলোপ সাধন, অধ্যাপকদের বেতন ও চাকরি শর্তের উন্নয়ন, দুটোই, কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, দুটোই হবে। কারণ ইন্টারমিডিয়েট শিক্ষাস্তরের বিলোপ সাধনের জন্য কিন্তু সার্জেন্ট কমিটি সুপারিশ করেছিল। শুধু তাই নয়, শিক্ষকদের জন্য বা অধ্যাপকদের জন্য বেতন এবং চাকরির শর্তেরও কিছু উন্নতির কথা তারা কিন্তু বলেছিল। অর্থাৎ অধ্যাপকদের বেতন, তাদের যে চাকরির যে আরও কিছু, অর্থাৎ উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দুটি সুপারিশ কিন্তু সার্জেন্ট কমিটির আমরা যদি দেখি তাহলে কিন্তু রয়েছে। তাই অপশান সি সঠিক উত্তর। 3 যে প্রশ্ন হচ্ছে, রচনাধর্মী পরীক্ষার সুবিধা কী? প্রশ্নপত্র রচনা করা সহজতর, উত্তরদানের ক্ষেত্রে পরীক্ষার্থী স্বাধীনতা পায়, প্রশ্নের উত্তর লেখায় বিশ্লেষণী ক্ষমতা, মৌলিক চিন্তার প্রকাশ হয়, আর সবকটি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো অপশান রয়েছে সমস্ত অপশানগুলোই কিন্তু রচনাধর্মী পরীক্ষার সুবিধা। তাই অপশান ডি সঠিক উত্তর, সবকটি। পরে যে প্রশ্নটি রয়েছে 4, এনকেসি সুপারিশ অনুযায়ী স্কুল শিক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? তাহলে ন্যাশনাল নলেজ কমিশনের সুপারিশ অনুযায়ী তাহলে কি বলা হয়েছে, যে স্কুল শিক্ষাতে যদি আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা, সমান সুযোগ গুণগত মান নিশ্চিত করা, বোর্ড পরীক্ষা বাতিল করা, কেবল বিজ্ঞান শিক্ষার উপর জোর দেওয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, সমান সুযোগ এবং গুণগত মান নিশ্চিত করা। আর কি রয়েছে, কী বলছে? ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা। তাহলে দেখো, এনকেসি এরা কিন্তু ইংরেজিকে গুরুত্বপূর্ণ বলেছিল, কিন্তু সেটাই যে শিক্ষাকে বাধ্যতামূলক করা এই বিষয়টি ছিল না। কেবল বলছে বোর্ড পরীক্ষা বাতিল করা। তাহলে বোর্ড পরীক্ষা বাতিল এই ধরনের প্রস্তাব কিন্তু এনকেসি দেয়নি। আর বিজ্ঞান শিক্ষার উপর শুধু তাই নয়, সামগ্রিক মানোন্নয়নের উপরে তারা কিন্তু জোর দিয়েছিলেন, তাই এটি সঠিক নয়। পরে আমাদের 5 যে প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন রয়েছে, র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে কোন ধরনের সহগাঙ্ক নির্ণয় করার সুবিধা হয়? বলছে স্পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আর ভ্যারিয়েন্স কোএফিসিয়েন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট হয়েছে। অর্থাৎ
র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি ব্যবহার করে কিন্তু স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন আমরা কিন্তু নির্ণয় করি। অর্থাৎ এখানে আমরা দেখি যে দুটি ভ্যারিয়েবলের মধ্যে তাদের কি সম্পর্ক রয়েছে, তাদের শক্তি এবং তাদের দিক নির্দেশ কিন্তু এখানে করে থাকি আমরা। এরপরে রয়েছে 6 যে প্রশ্ন, কোন শিক্ষা দর্শন শিক্ষাক্রমে সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেয়? তাহলে অপশানগুলো আমরা একটু দেখে নেই। ন্যাচারালিজম, আইডিয়ালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান বি, আইডিয়ালিজম। কারণ আইডিয়ালিজম তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাতে ঐতিহ্য, নৈতিকতা, সাংস্কৃতিক এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিশেষ গুরুত্ব দেয়। কারণ তাদের মতে শিক্ষা হবে মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে হস্তান্তরের একটি প্রক্রিয়া। তো সেই জন্য তারা এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেয়। সাথে যে প্রশ্ন রয়েছে, গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন কখন ব্যবহার করা হয়? যখন রাশিমালার কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের প্রয়োজন হয়, কেন্দ্রীয় মানের সঙ্গে অন্যান্য পরিসংখ্যা ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে, এ বি উভয়ই বা কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, এ এবং বি উভয়ই। কারণটা কি না, যখন আমরা কোনো তথ্যের বা ডেটার কেন্দ্রীয় প্রবণতা বের করতে চাই তখন আমাদের অ্যারিথমেটিক মিন আমরা ব্যবহার করতে পারি, বা কেন্দ্রীয় মানের সঙ্গে অন্যান্য পরিসংখ্যার ব্যবহার করা যখন প্রয়োজন হয়ে পড়ে, যেমন এসডি, ভ্যারিয়েন্স ইত্যাদি, তখনও কিন্তু আমরা অ্যারিথমেটিক মিন ব্যবহার করি। হয়েছে? তাহলে এবার দেখো 8 একটি প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন বলছে? একজন শিক্ষার্থী পরীক্ষায় খারাপ নম্বর পেয়েছে এবং বলছে শিক্ষকের কারণে আমি খারাপ করেছি। কোন প্রতিরক্ষণ কৌশল এখানে কিন্তু প্রয়োগ হচ্ছে? কি কি? প্রজেকশন, রিপ্রেশন, আর রিয়েকশন ফরমেশন, রিগ্রেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, প্রজেকশন। কারণটা কি না, কারণ আমাদের যে প্রজেকশন ডিফেন্স মেকানিজম যেখানে কি রয়েছে না, নিজের ব্যর্থতা বা দুর্বলতাকে অন্যের উপর চাপানো। তাহলে এখানে ছাত্র কী করছে? নিজের অক্ষমতার দায় কাকে দিচ্ছে? শিক্ষককে দিচ্ছে। তাই এটি প্রজেকশন। তাহলে রিপ্রেশন কেন হবে না? তার মানে রিপ্রেশনের এখানে আমাদের কি দেখতে পাই না, এখানে অবদমনের, তাদেরকে অবচেতন একটা দমন বা চাপানো বিষয়টি কিন্তু এখানে নয়, বা অবচেতনকে একটা দমন করার বিষয়, তাই এটি সঠিক নয়। আবার রিয়েকশন ফরমেশন, এটা একটু বিপরীত আচরণ প্রদর্শন হয়, দায় চাপানো বিষয়টি নয় কিন্তু। আর রিগ্রেশনে তাহলে সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম যে শিশুসুলভ অবস্থাতে ফিরে যাওয়া, তাই এটিও কিন্তু সঠিক নয়। আবার আমি তোমাদের বলছি, এই ডিফেন্স মেকানিজমের উপরে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসবো, অর্থাৎ 4 থেকে 5 মিনিটের ভিডিও, অর্থাৎ সমস্ত কৌশলগুলোকে এক জায়গাতে রেখে কি করে তাদেরকে আমরা আলাদা আলাদা করব, কোন বৈশিষ্ট্যের নিরিখে আমরা প্রত্যেকটি ডিফেন্স মেকানিজমকে আমরা আলাদা করব, সেই সংক্রান্ত একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে কি রয়েছে দেখো, ফ্রয়েবেলের সাথে যদি গিফট সম্পর্কযুক্ত হয় তবে মন্টেসরির সাথে নিচের কোনটি সংযুক্ত? বলছে প্রজেক্ট, ডিডাকটিভ অ্যাপারেটস, আর কি বলছে অকুপেশন, আর নেতিবাচক শিক্ষা। তাহলে কি কি? প্রজেক্ট, ডিডাকটিভ অ্যাপারেটাস, অকুপেশন, নেতিবাচক শিক্ষা। কোনটি সঠিক হবে? তাহলে সঠিক উত্তর অপশান বি, ডিডাকটিভ অ্যাপারেটাস। কারণটা কি? দেখো, ফ্রয়েবেল শিশুদের জন্য গিফটের ব্যবস্থা করেছিলেন, আর মন্টেসরি কী করেছিলেন? তিনি ডিডাকটিভ অ্যাপারেটাসের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ এখানে এগুলি কি করা যায়? শিশুর মধ্যে তাদের যে ইন্দ্রিয় এবং বৌদ্ধিক যে বিকাশ, সেই বিকাশের ক্ষেত্রে কিন্তু এগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো 10-এ কী রয়েছে? বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কোন গোষ্ঠীর উদাহরণ? বলছে প্রাইমারি, সেকেন্ডারি, ইনফরমাল, আর রেফারেন্স। দেখো এই বিষয় নিয়ে তোমাদের হয়তো বিষয়টি এভাবে তোমরা বুঝতে পারো। কেমনভাবে না, একদল হয়তো বলতে পারো যে এটি প্রাইমারি গ্রুপ, আবার একদল বলতে পারো এটি সেকেন্ডারি গ্রুপ। তাহলে দেখো এক কথায় আমাদেরকে বুঝতে হবে যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, তাহলে আমরা প্রাইমারি গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখি? যেখানে একটা ব্যক্তিগত সম্পর্ক থাকবে, একটা আবেগময় পরিবেশ থাকবে। তো এই যে বিষয়গুলো এখানে কিন্তু যদি আমরা দেখি, তাহলে বিদ্যালয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কিছুদিন সময় কেটে যাওয়ার পরে তাদের মধ্যে কিন্তু এই সম্পর্ক তৈরি হয়। তাহলে সেই অর্থে এটাকে কিন্তু আমরা প্রাইমারি গ্রুপের মধ্যে আমরা ফেলবো। আবার যদি দেখি যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা তারা একে অপরকে চেনে, কিন্তু তাদের যে সম্পর্ক সেটা ব্যক্তিগত বা আবেগময়, বরং এটা আনুষ্ঠানিক বিষয়, নিয়মবদ্ধ বা উদ্দেশ্যমূলক একটা, যে প্রত্যেকের শিক্ষালাভের জন্য সেখানে তারা উপস্থিত হয়েছে, তাই এটি সেকেন্ডারি গ্রুপের পর্যায়ে পড়তে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এটা কোন গোষ্ঠীর পর্যায়ে ফেলবো? দেখো এটার ক্ষেত্রে আমি বলবো এটাকে প্রাইমারি গোষ্ঠীর পর্যায়ে আমরা কিন্তু ফেলবো। কারণটা কি না, কারণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিছুদিন আসার পরে একে অপরের সঙ্গে তারা সম্পর্ক এবং আবেগময় একটা সম্পর্কে জড়িয়ে পড়ে হয়েছে, তো সেই জন্য তারা কিন্তু এই বিষয়ে সঠিক। আবার যদি এটাকে আমরা অন্য দিক থেকে আমরা যদি ব্যাখ্যা করি যে এটা উদ্দেশ্যমূলক একটা এখানে, কারণ এখানে প্রত্যেকের শিক্ষালাভের উদ্দেশ্যে আসে, এটা আনুষ্ঠানিক বিষয়, নিয়মবদ্ধ, তাহলে সেটিকে আমরা সেকেন্ডারি গ্রুপের পর্যায়ে ফেলতে পারি। এরপরে দেখো 11-তে কী প্রশ্ন রয়েছে?
বলছে এনসিএফ 2005 এই শিক্ষাক্রমে কোন বিষয় গুরুত্ব পেয়েছে? মুখস্থবিদ্যা, আনন্দময় শিক্ষা বা কনস্ট্রাকটিভিজম, আর শিক্ষক কর্তৃত্ব, স্থির সিলেবাস। তাহলে এই যে বিষয়টি রয়েছে মুখস্থবিদ্যা আর আনন্দময় শিক্ষা আর কনস্ট্রাকটিভিজম, তাহলে এই যে দেখো আর শিক্ষক কর্তৃত্ব, স্থির সিলেবাস। দেখো মুখস্থ বিদ্যার উপর গুরুত্ব নেই, শিক্ষক কর্তৃত্বের উপর গুরুত্ব নেই, সিলেবাসের উপর গুরুত্ব নেই, তাহলে আনন্দময় শিক্ষা এবং কনস্ট্রাকটিভিজম এটিই কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। এরপরে দেখুন 12তে যে প্রশ্ন হচ্ছে কোন সমাজবিজ্ঞানী প্রথম প্রাইমারি গ্রুপ এই পরিভাষাটি ব্যবহার করেন? বলছে কার্ল মার্কস, অগাস্ট কমপ্টে, আর চার্লস হার্টন কোলে, আর এমিল ডুরখেইম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, চার্লস হার্টন কোলে। তাহলে দেখো এই যে তার যে সোশ্যাল অর্গানাইজেশন একটি গ্রন্থ, সেই গ্রন্থে কিন্তু প্রথম প্রাইমারি গ্রুপ এই ধারণা তিনি দেন। এবং এখানে পরিবার, প্লে গ্রুপ, বন্ধু মহলে এই সমস্তগুলো কিন্তু একটা প্রাইমারি গ্রুপের উদাহরণ। আর দেখো কার্ল মার্কস, তাহলে আমরা জানি মার্কসিজম অর্থনৈতিক শ্রেণী এবং সংঘাত নিয়ে কাজ করেছেন। কমতে এখানেও তিনি সমাজতত্ত্বের জনক, কিন্তু প্রাইমারি গ্রুপের পরিভাষা সম্পর্কে তিনি কিন্তু দেননি। আর ডুরখেইম যদি আমরা দেখি, তিনি কিন্তু প্রাইমারি গ্রুপের ধারণা তিনি দেননি। তো এবার দেখো কি রয়েছে 13তে যে প্রশ্ন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষাক্রম সংস্কার কিসের ভিত্তিতে হয়েছে? সামাজিক ন্যায় ও সমতা, শিক্ষক সুবিধা, রাজনৈতিক সিদ্ধান্ত, আর্থিক সীমাবদ্ধতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, সামাজিক ন্যায় ও সমতা। এরপরে দেখো 14তে যে প্রশ্ন হচ্ছে, বলছে যে বিন্দু থেকে বোঝা যায় নিচে শতকরা কত সংখ্যক রাশি আছে তাকে কি বলে? মধ্যবিন্দু, শতাংশ, শতাংশ বিন্দু, আর সম্ভাব্য বিন্দু। তাহলে একে আমরা কি বলি? পার্সেন্টাইল পয়েন্ট, অর্থাৎ অপশান সি, শতাংশ বিন্দু। অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট কি না, এমন একটি বিন্দু যে কি বা যার নিচে নির্দিষ্ট শতাংশ যে রয়েছে পর্যবেক্ষণ সেটি পড়ছে। যেমন ধরো P50, তাহলে এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি? মানে 50% স্কোর এর নিচে রয়েছে, তাই তো? তাহলে এরপর দেখো 15তে যে প্রশ্ন রয়েছে, সিএটি এর সম্পূর্ণ নাম কি? অর্থাৎ সিএটি কি বলছে? চাইল্ড অ্যাপারসিয়েশন টেস্ট, চাইল্ড অ্যাপারসেপশন টেস্ট, চাইল্ড অ্যাপারসেপশন, চাইল্ড অ্যাচিভমেন্ট টেস্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো 4টে অপশান রয়েছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট। তাহলে অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। তাহলে 16তে এবার দেখো একটি প্রশ্ন রয়েছে, একটি আগ্রহের অভিক্ষায় নিচের কোন ক্যাটাগরিগুলি থাকে? লাইক, ডিসলাইক, নট লাইক, লাইক, আনলাইক, ডিসলাইক, লাইক, কমেন্ট, ডিসলাইক, লাইক, ডিসলাইক, আর ইনডিফারেন্স। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, লাইক, ডিসলাইক এবং ইনডিফারেন্স। অর্থাৎ এখানে কি না, আমরা যদি দেখি তাহলে আমাদের যে কি বলা যেতে পারে ভোকেশনাল যে টেস্ট রয়েছে, অর্থাৎ যে আগ্রহের যে টেস্ট রয়েছে, সেখানে কিন্তু আমরা এই বিষয়টি কিন্তু আমরা দেখেছিলাম। অর্থাৎ কুডারের যে ইন্টারেস্ট ইনভেন্টরি রয়েছে, সেখানে কিন্তু যদি আমরা দেখি যে প্রফেশনাল যে রেকর্ড ভোকেশনালের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের এই যে বিষয়টি কিন্তু লাইক, ডিসলাইক এবং ইনডিফারেন্স এই বিষয়টি কিন্তু রয়েছে। 17তে হচ্ছে জিসিপিআই এর প্রাচ্য দলের নেতা কে ছিলেন? প্রিন্সেপ, রাজা রামমোহন রায়, মেকেলে, আর বেন্টিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, প্রিন্সেপ। তাহলে দেখো এখানে আরেকটি বিষয়, তাহলে প্রাচ্য দলের নেতা যদি প্রিন্সেপ থাকে, তাহলে পাশ্চাত্য দলের নেতা কে ছিলেন? তিনি কিন্তু ট্রেভেলিয়ান পাশ্চাত্য দলের নেতা ছিলেন, এটি তোমরা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো 18তে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, কি রয়েছে? নিম্নলিখিত স্কোর মানগুলি মধ্যমান বা মধ্যমা মিডিয়ান নির্ণয় করো। কত রয়েছে? 10, 11, 16, 15, 20, 17, 19। দেখো আমি তোমাদের একটি বিষয় বলি, পরীক্ষাতে কিন্তু তোমরা এরকম ধরনের একটি প্রশ্ন পাবে, এটা তোমরা একবারে নিশ্চিত থাকতেই পারো। কেমন? হয় আনগ্রুপ ডাটার মিন নির্ণয় করতে পারি, বা আনগ্রুপ ডাটার মিডিয়ান নির্ণয়, নতুবা আনগ্রুপ ডাটায় এসটি নির্ণয় দিতে পারি বা এমডি নির্ণয় দিতে পারি। এরকম ধরনের একটি আনগ্রুপ ডাটার স্ট্যাট পরীক্ষাতে থাকবে, তোমরা এই বিষয়ে কিন্তু একেবারে নিশ্চিত থাকতে পারো। তাই সমস্ত ধরনের স্ট্যাটগুলো তোমরা একটু ঠিকঠাক করে দেখে নেবে। চলো আমরা এখানে দেখব 10, 11, 16, 15, 20, 17, 19। তাহলে এইরকম ধরনের ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আগে আমাদেরকে দেখে নিতে হবে সংখ্যাগুলো জোড়ায় আছে না বিজোড়ে আছে। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে গুনে নেব, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে বিজোড়ে আছে। তাহলে বিজোড়ের ফর্মুলা আমরা জানি n+1/2 তম পদ। তাহলে এই বিষয়টি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু করতে হবে। আর যদি জোড় হয় তখন আমরা কি দেখি যে n/2 + 1 তম পদ, এবং তাহলে কি হচ্ছে আর n/2 এই যে দুটো এর সংখ্যাদ্বয় যে রয়েছে তাদের গড়। তাহলে সেই সূত্রগুলোও তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে।
তাহলে এবার আমরাকে প্রথমেই কাজ কী হবে, গুনে নেওয়া, তারপরে সেকেন্ড কাজ কী হবে, সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেওয়া। দেখো কত রয়েছে, প্রথমে তাহলে 10, তারপরে 11, 15, 16, 17, 19, তারপরে 20 হয়েছে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি, তাহলে n সমান তাহলে কত হয়েছে, এখানে n সমান 7। তাহলে আমাদের যে ফর্মুলা যে রয়েছে n প্লাস 1/2তম পদ, তাহলে n এর মান 7, তাহলে 7 + 1 সমান 2, তাহলে কত হচ্ছে গিয়ে 4th, তাই তো 4তম পদ। তাহলে 4তম পদ কত হচ্ছে, তাহলে আমাদের 10, 11, 15, 16, তাহলে 4তম পদের মান কত, 16, তাহলে অপশান এ সঠিক উত্তর। এরপরে দেখো আমাদের 19-এ যে প্রশ্ন রয়েছে, কি রয়েছে, স্কুল সেলফ গভর্নমেন্ট বা বিদ্যালয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝানো হয়। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য অভিভাবক সমিতি, বিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালিত সভা, শৃঙ্খলা রক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্থায়ী এবং কার্যকরী ব্যবস্থা, আর সবকটি। তাহলে দেখো এখানে আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে। বিদ্যালয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, তাহলে অপশান সি, শৃঙ্খলা রক্ষার জন্য শিক্ষার্থী নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্থায়ী এবং কার্যকর ব্যবস্থা। তাহলে বাকিগুলো কেন হবে না, দেখো বলছে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার জন্য অভিভাবক সমিতি, তাহলে দেখো শিক্ষক অভিভাবক সমিতি এটা কিন্তু সেলফ গভর্নমেন্টের পর্যায়ে কিন্তু পড়ছে না, তাই এটা সঠিক না। বিদ্যালয় কর্তৃক পরিচালিত সভা, তাহলে এটি কিন্তু যদি হয় সেলফ গভর্নমেন্ট যে বিষয়টি তা কিন্তু নয়, তাহলে এটা ভুল, আর সবকটি তাই হবে না, কেবলমাত্র সি ঠিক। এরপরে দেখো 20-তে যে প্রশ্ন হয়েছে, মুসলিম শিক্ষায় মক্তব কোন ধরনের শিক্ষা প্রদান করত, প্রাথমিক, উচ্চশিক্ষা, পেশাগত, কারিগরি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান এ প্রাথমিক শিক্ষা, আর মাদ্রাসা কি উচ্চশিক্ষা। এরপরে দেখো কি রয়েছে, কোন মিডিয়ার মাধ্যমে ওয়ান টু মেনি কমিউনিকেশান সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কোন মিডিয়া, কী কী মিডিয়া, মোবাইল, রেডিও, ইন্টারনেট, টেলিফোন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে তা হবে কিন্তু অপশান বি, রেডিও। কেন না, কারণ দেখো ওয়ান টু মেনি কমিউনিকেশান মানে একজন প্রেরক তিনি কিন্তু বহুজন মানুষকে বা বহু গ্রাহককে কিন্তু বার্তা প্রেরণ করছে, রেডিও কিন্তু এই বৈশিষ্ট্য বহন করে, তাই তো। তাহলে একজন ঘোষক তার লক্ষাধিক শ্রোতা হতে পারে। তাহলে মোবাইলের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখতে পাই, যে মোবাইল কিন্তু সাধারণত 1 to 1 কমিউনিকেশান, একজনের সঙ্গে একজনের কমিউনিকেশান চলছে। ইন্টারনেট কিন্তু মেনি টু মেনি, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এরকম ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। আর টেলিফোনের ক্ষেত্রে এখানেও কিন্তু 1 to 1, তো এইখানে কিন্তু 1 to মেনি কমিউনিকেশান কিন্তু হচ্ছে না। এরপরে 22-এ যে প্রশ্ন রয়েছে আমাদের, ডিউর প্রকল্প পদ্ধতি শিক্ষার্থীর কোন ক্ষমতা বিকাশ করে, তথ্য মুখস্থ রাখার ক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা, শারীরিক ক্ষমতা, আজ্ঞাবহতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা হয়েছে। তথ্য মুখস্থ, তাহলে এটি কিন্তু ঠিক সমস্যা বা প্রকল্প পদ্ধতির ঠিক বিপরীত পদ্ধতি। শারীরিক সক্ষমতা, এটা তো কোনো উদ্দেশ্যই নয়। আর কি আজ্ঞাবহ, এটা কিন্তু প্রজেক্ট মেথড, কিন্তু আজ্ঞাবহ ঠিক বা অন্ধ আনুগত্য এই বিষয়টি এখানে কিন্তু কাজ করে না। তারপরে আমরা 23-এ যে প্রশ্ন রয়েছে দেখব। দেখো 23-এ আমাদের যে প্রশ্ন রয়েছে খুব সুন্দর প্রশ্ন, বলছে কারিকুলামের ক্ষেত্রে ন্যাচারালিজম কোন দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দেয়, শিশুর প্রয়োজন ও আগ্রহকে, রাষ্ট্র সমাজের চাহিদাকে, ধর্মীয় কর্তব্যকে, শিক্ষক নির্ধারিত বিষয়বস্তুকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে দেখো যদি আমরা দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কী হবে, শিশুর প্রয়োজন ও আগ্রহকে। ধর্মীয় কর্তব্য তো এর মধ্যে আসবেই না, সমাজ রাষ্ট্রের চাহিদা এই বিষয়টি যদি আমাদের মানে কি বলা যেতে পারে সমাজবাদী বা যারা প্র্যাগম্যাটিস্ট দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। শিক্ষক নির্ধারিত বিষয়বস্তুকে, এটি কিন্তু ন্যাচারালিজমের কথা বলে না। এবার দেখো 24-এ বলছে ডিডাকটিক অ্যাপারেটাস ব্যবহারের উদ্দেশ্য কী, শিশুর ইন্দ্রিয় সঞ্চালন, ইন্দ্রিয়ানুভূতিকে প্রাথমিক শিক্ষায় কাজে লাগানো, শিশুর দর্শন ইন্দ্রিয়কে শক্তিশালী করা, শিশু সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করা, শিশুর পৃথিবীকেন্দ্রিক জ্ঞান বৃদ্ধি করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান এ, ইন্দ্রিয় সঞ্চালন এবং ইন্দ্রিয়ানুভূতিকে প্রাথমিক শিক্ষায় কাজে লাগানো। এরপরে দেখো একটি প্রশ্ন রয়েছে 25-এ, বলছে সমস্যামূলক আচরণ, বিশেষ ধরনের আচরণ, সাধারণ আচরণ, ব্যতিক্রমী আচরণ। অপসংগতিমূলক ব্যক্তির আচরণের বৈশিষ্ট্যগুলো কী কী, অর্থাৎ এ ব্যক্তি বা যার মধ্যে অপসংগতিমূলক আচরণ লক্ষ্য করা যায়, এই যে 4টি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো তার সঙ্গে যাচ্ছে। তাহলে দেখব আমরা উত্তর অপশান সি 1 এবং 4। কেন না, সমস্যামূলক আচরণ অপসংগতিমূলক আচরণের সঙ্গে যুক্ত রয়েছে। আর কি রয়েছে
ব্যতিক্রমী আচরণ, এটিও কিন্তু অপসঙ্গতিমূলক আচরণে মানে অত্যন্ত অস্বাভাবিকতাটা যেটা আমরা দেখি সেই যে বিষয়টি এটি কিন্তু অপসঙ্গতির সঙ্গে যাচ্ছে। আচ্ছা, এক কি বলছে, এক সমস্যামূলক আচরণ তো হচ্ছে, কিন্তু দুইয়ে আমাদের কি রয়েছে, দুই যদি বিশেষ ধরনের আচরণ তাহলে এটি কিন্তু মেল অ্যাডজাস্টমেন্ট নয়। আর কি রয়েছে 2 আর 4, সেটাও তো আমরা দেখলাম 2 যেহেতু হচ্ছে না তাই হবে না। আর 1 আর 3 তো আমাদের সাধারণ আচরণ, এটা তো ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। এবার দেখো পরে যে প্রশ্ন রয়েছে 26-এ, এসসিইআরটির মূল কাজ কি বলছে। তাহলে এসসিইআরটির এর ফুল ফর্মটা অবশ্যই তোমরা মনে রাখবে, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। কী বলছে, কলেজ পরীক্ষা নেওয়া, রাজ্যের স্কুল শিক্ষার পাঠ্যক্রম শিক্ষণ প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, শিক্ষানীতি তৈরি করা। তাহলে দেখো এটি কিন্তু এক এক করে যদি আমরা দেখি তাহলে এর মূল কাজ কী থাকে, রাজ্যের স্কুল শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি কিন্তু দেখভাল করা। বলছে কলেজ পরীক্ষা এটি বিশ্ববিদ্যালয়ের কাজ, তাই তো, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা এটি এসসিইআরটি করে না, কে করে, ইউজিসি করে। আর শিক্ষানীতি তৈরি করা এটিও কিন্তু এটা সরকার করে বা কেন্দ্রীয় সরকার তৈরি করে, এটি কিন্তু এসসিইআরটির কাজ নয়। এরপরে দেখো 27-এ যে প্রশ্ন হচ্ছে, আক্রমণধর্মিতার কারণ নির্ণয়ে শিক্ষকের কী করণীয় রয়েছে। পিতামাতার সঙ্গে সাক্ষাৎ, শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে আলোচনা, শিক্ষার্থীর বিভিন্ন পরিস্থিতিতে আচরণ পর্যবেক্ষণ, উপরে সবগুলি। তাহলে দেখো এই প্রশ্ন যদি আমরা দেখি তাহলে অপশান কী হবে, অপশান ডি, উপরের সবগুলি। অর্থাৎ তার আক্রমণধর্মিতার যে মূল কারণ কি রয়েছে, শিক্ষক কিন্তু অবশ্যই তিনি এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু আলোচনা করবেন। 28-এ যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, শিক্ষাক্ষেত্রে আগ্রহ পরিমাপের উপযোগিতা কি। আগ্রহ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। বলছি তারপরে কী হচ্ছে, শিক্ষা নির্দেশনায় বৃত্তি নির্বাচনে উপযুক্ত পরামর্শ দানের সহায়তা করা, এ বি, আর কেবল খ নয়, এটা হচ্ছে গিয়ে এটা বি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, দেখো তাহলে কি হবে, তাহলে হচ্ছে আগ্রহ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হওয়া আর শিক্ষা নির্দেশনায় বৃত্তি নির্বাচনে উপযুক্ত পরামর্শ দানে সহায়তা। তাহলে কী হবে উত্তর, এর ক্ষেত্রে কী হতে পারে, এ এবং বি দুটোই হবে, তাই তো। কারণটা কি না, কারণ শিক্ষাক্ষেত্রে আগ্রহ পরিমাণ যদি আমরা দেখি যে এডুকেশনাল গাইডেন্স এবং ভোকেশনাল গাইডেন্স, অর্থাৎ দুটো বিষয় কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে কাজ করছে, তাই না। এরপরে দেখো কি রয়েছে 29-এর দাগে, বলছে প্রকৃতিবাদী শিক্ষকের ভূমিকা হলো গাইড বাই নেচার নট বাই বুকস, কারণ প্রকৃতিবাদী শিক্ষক কেবল শিশুর অন্তঃপ্রেরণাকে জাগ্রত করে। তাহলে এক বাক্যে আমরা এই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো কি না, প্রকৃতিবাদী শিক্ষক কেবল শিশুর অন্তঃপ্রেরণাকে জাগ্রত করে, তাই প্রকৃতিবাদী শিক্ষকের ভূমিকা কি, গাইড বাই নেচার নট বাই বুক। তার মানে এক কথায় যদি আমরা দেখি যে ন্যাচারালিজম যে বা প্রকৃতিবাদী শিক্ষকের ভূমিকা হলো প্রকৃতির মাধ্যমে শিশুর অন্তঃপ্রেরণাকে জাগ্রত করা, বই কিন্তু মুখস্থ করা নয়। তাই এ এবং দু মানে বি আর উভয়ই কিন্তু সঠিক, এবং আর সরাসরি এ ব্যাখ্যা করছে, তাই তো। তাই অপশান কোনটা সঠিক হবে, অপশান এ হচ্ছে গিয়ে সঠিক। এরপরে সবশেষ যে প্রশ্ন, সাক্ষাৎকার কৌশলের সুবিধাগুলি কি কি। অল্প বুদ্ধিসম্পন্ন পক্ষদের উপযোগী, সরাসরি আবেগ প্রত্যক্ষ করা যায়, ছোট শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সবকটি। তাহলে এই ছিল 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আবারও বলছি, কয়েকটি নির্দিষ্ট টপিক রয়েছে যেগুলো আমি খুব ছোট্ট ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো, আর আগামী দিন একটি 60টি এমসিকিউ নিয়ে একটি মক টেস্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। আবারও বলছি, মাথা ঠান্ডা রাখো, শরীর ঠিক রাখো, মন প্রাণ দিয়ে বিষয় নিয়ে চিন্তাভাবনা করো, অযথা প্যানিক হবে না, মনের মধ্যে অযথা টেনশন নিয়ে আসবে না, স্বাভাবিক থাকো, তাতেই কিন্তু তোমার সেরাটা বেরিয়ে আসবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।